এখন দেখো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের যে রুলটা লিখছি সেই রুলটা হচ্ছে হলো যে রুলটা লিখছি সেটা হলো নোশনার হ্যাড, নোশনার হ্যাড, স্কার্সলি হ্যাড, আর এটা হলো হার্ডলি হ্যাড। তিনটে যে কোনো একটা কনজাংশন তোমার থাকবে। এখন যদি দেখা যায় যে আমাদের নোশনার হ্যাড দেওয়া আছে, কি দেওয়া আছে? নোশনার হ্যাড, তাইলে আমরা সেই জায়গায় মাঝখানে দেন দেব। কি দেব? দেন দেব। আর যদি স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড হয় তাইলে হোয়েন দেব। ওকে, এখানে আমরা তিনটে কনজাংশন তিনটে দিয়ে আসতে পারে, বেশি বেশি আসে নোশনার দিয়ে আর একটা হলো হার্ডলি দিয়ে, নাকি? তাহলে এই এই কনজাংশন দিয়ে আমরা দুইটা এক্সাম্পল দেখব। তাহলে দুটো এক্সাম্পল একটু সবাই লেখো একসাথে। নোশনার হ্যাড, ওই reached the station। তাইলে আমরা মাঝে এবার কি দিয়েছি? দেন দিয়েছি। তাহলে মাঝে কি দিয়েছি? দেন। তাহলে এই যে কেন দিলাম? নোশনারের কারণে, ঠিক আছে? তো নোশনার দিলে তোমাকে কি করতে হবে? আমরা তখন আমরা মাঝে দেন দেব। তাহলে সেন্টেন্সটা কি লিখেছি? নোশনার হ্যাড, উই রিচড দ্য স্টেশন দেন। ওকে, তাহলে আমরা শেষেরটুকু আমরা এখন পূর্ণ করব, যেটুকু কমপ্লিট সেন্টেন্সে। কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু আমরা কমপ্লিটিং সেন্টেন্সে দেখো সবাইকে যে কথাটা বলছি যে কমপ্লিটিং সেন্টেন্সটা হচ্ছে অর্ধেক দেওয়া আছে আর অর্ধেক আমাদেরকে তো আমাদেরকে পূর্ণ করতে হচ্ছে। তো সে কারণে আমরা অবশ্যই সবাই যদি একটু দেখো যে একেবারে সহজ, কিন্তু যে রুলগুলো যদি বোঝা যায় যে রুলগুলোর কাজ কি, আমাদের প্রথমে দেখে ফেলেছি কি আছে? নোশনার হ্যাড। কি আছে? নোশনার হ্যাড। আর এখানে কি আছে? দেন আছে। কি আছে? দেন আছে। তাহলে নোশনার হ্যাড আর যদি দেন থাকে তাইলে আমরা এই সেন্টেন্সটায় এই পাশে একটা পাস্ট ইনডেফিনিট সাবজেক্ট ভি টু অবজেক্ট, সাবজেক্ট ভি টু অবজেক্ট। তাহলে বলো কি দিতে কইছি? সাবজেক্ট ভি টু অবজেক্ট, মানে যে কোনো একটা সাবজেক্ট ভি টু অবজেক্ট। এখন যে কোনো সাবজেক্ট দিলে কেমন হয়? আমাদের এইখানে এমন একটা সাবজেক্ট আমরা দেব যেটা যুক্তিসঙ্গত, নাকি? নোশনার হ্যাড, উই রিচড দ্য স্টেশন। আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে তখন দেন দিয়েছি, তখন, নাকি? তাহলে স্টেশনে সাধারণত কি হয়? স্টেশনে ট্রেন এসে থামে, তারপরে কি বাস থামে। তাহলে কি হইলো? আমরা সেটা দেখলাম, আমরা যখন পৌঁছালাম ট্রেনটা ছেড়ে গেল, নাকি? তাহলে আমরা সেই হিসাবে আমরা উত্তরটা লিখবো কি? লেখো সবাই। দা ট্রেন, TRAIN, ট্রেন লিফট, LEFT, ঠিক আছে? তাহলে ট্রেনটি ত্যাগ করলো, দেখেছো? তাহলে আমরা লিখলাম সাবজেক্ট ভি টু, সাবজেক্ট ভি টু। অবজেক্ট দেওয়ার দরকার নেই, কারণ অবজেক্ট এই জায়গায় দেওয়া আছে, এই অবজেক্টটাই এইখানে আসবে। তো ট্রেনটি স্টেশন ছেড়ে গেল, তাহলে স্টেশন তো আমরা একবার উল্লেখ করেছি, নাকি? এই জন্য আমরা এই উত্তরটুকু লিখলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা নিজেরা একটা সবাই নিজেরা একটা এক্সাম্পল চেষ্টা করি যে কিভাবে আমরা এটাকে সমাধান করতে পারি, ঠিক আছে? তো হার্ডলি হ্যাড, হ্যাঁ না, দেন দেবো হলো নোশনারের সময়, দেন দেবো হলো শুধু নোশনারের সময়। আর এই দূরে থাকলে আমরা স্কার্সলি হার্ডলি থাকলে হোয়েন দেবো। তাহলে আমরা এবারে যে সেন্টেন্সটা লিখছি এবার হোয়েন দেবো, ঠিক আছে? এবার কি লিখলাম দেখো, হার্ডলি হ্যাড আই কাম ব্যাক হোম হোয়েন, দেখছো? তাহলে এখানে কিন্তু আমরা কি পাইছি? হার্ডলি হ্যাড, আর মাঝখানে কি দিয়েছি? এবারে হোয়েন দিয়েছি। ওই স্কার্সলি হ্যাড থাকলেও তোমাকে কি দিতে হবে? হোয়েন দিতে হবে। তাহলে এখানে এই জায়গায় বাংলাটা হচ্ছে কি? আমি বাড়ি ফিরতে না ফিরতে, ঠিক আছে? এইরকম বাংলা হয়েছে না? এখন কিভাবে বলতে হবে এই বাংলাগুলো সবাই খেয়াল করো।
যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে দিয়ে না না এরকম দুইবার ব্যবহার করতে হবে, যে ফিরতে না ফিরতে, হ্যাঁ পৌঁছাতে না পৌঁছাতে, ঠিক আছে। যদি এখানে স্লিপ থাকতো তাহলে কি ঘুমাতে না ঘুমাতে, এভাবে বলতে হবে। মানে আমরা যে কথাটা বলবো সেই কথাটা হলো যে আমরা যে ভার্ব পাবো সেই ভার্ব দিয়ে দুইবারে না ব্যবহার করবা। কয়বার না ব্যবহার করবা? দুইবার। তাহলে দেখবা কি তুমি একটা সুন্দরটা কি দেখাতে পারছো, একটা যুক্তি দেখাতে পারছো, যে যুক্তিটা তোমার কিন্তু মানে পরেরটুকু এমনি চলে আসবে, অটোমেটিকভাবে চলে আসবে। তাহলে কি আমি বাড়ি আসতে না আসতে কত কি হতে পারে নাকি? তাহলে কি সে আসলো, দেখলাম সে আসলো, সে আসলো। আবার দিতে পারি আমি বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে বা বাড়ি আসতে না আসতেই বৃষ্টি আরম্ভ হলো, ঠিক আছে। মানে দেখো একটা যুক্তি তোমার কিন্তু এটুকু বাংলা বলার পরেই চলে আসে। তো যখন চলে আসে তাহলে সেই হিসাবে আমরা এখন কি করব, এই জায়গায় এটুকু পূর্ণ করতে গিয়ে আমরা দিলাম একেবারে সোজা। দেখো যে আমি বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি আরম্ভ হলো, বৃষ্টি আরম্ভ হলো, তাহলে কি হবে? দা রেইন, দা রেইন নাকি? দা রেইন, দা রেইন। তাহলে এখন আমরা দা রেইন, তাহলে আমরা স্টার্ট, হ্যাঁ ইডি, স্টার্টের সাথে ইডি দিতে হবে। তাহলে দেখা যাবে কি আমরা তো এখন তাহলে এখানে আমরা দিলাম দা রেইন, দা রেইন স্টার্ট, START স্টার্ট। তাহলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। কি তাহলে সবাই কি বুঝতে পারছি রোলটা? যে এটা একেবারে ইজি কিন্তু। দেখো আর এখন দেখো আর একটা কথা সবাইকে বলি, যে আমরা এখানে এই যে যুক্তি দেখায় সেন্টেন্স তৈরি করলাম, তাই না? যে আমাদের এইখানে বাড়ি আসার সাথে আমাদের কি সম্পর্ক আছে, স্টেশনে পৌঁছানোর সাথে কিসের সম্পর্ক আছে, এবার মিলাই দিলাম। মিলানোর কোনো দরকার নেই, তুমি 5-3 মিনিটের একটা সেন্টেন্স তৈরি করলে হবে। সাবজেক্ট V2 অবজেক্ট দিলেই তোমার এই উত্তরটা হয়ে যাবে। ওকে, হ্যাঁ যে কোনো একটা সাবজেক্ট দিতে হবে, এরপর একটা V2 দিতে হবে, একটা অবজেক্ট দিতে হবে, কারণ তাতেই যুক্তি মিলে যাবে, অর্থাৎ তোমার স্ট্রাকচারটা ঠিক হয়ে যাবে, অর্থাৎ উত্তরটা হয়ে যাবে। ওকে, কোনটা? এ পাশে টুক, হ্যাঁ এটুকু তো হোয়েন এই কনজাংশনের একটা অংশ। হার্ডলি হ্যাড, আরেকবার হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড তার সাথে হলো হোয়েন, নোশনাল হ্যাড এর সাথে হলো দেন। যদি এটা না দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের দিতে হবে, ঠিক আছে। অনেক সময় কিন্তু দেওয়া থাকবে না, তোমাকে বুঝে কিন্তু এটা দিতে হবে, তখন কিন্তু আমাদের অবশ্যই কিন্তু এইবারে যাও। এইবারে যে নিয়মটা আছে টু আর টু, সবাই লেখো টু ডট ডট টু যুক্ত, টু ডট ডট টু যুক্ত। হি ইজ টু ওল্ড টু, হি ইজ, সবাই লেখো হি ইজ টু ইল টু। তাইলে আমরা অবশ্যই দেখো এখানে কিন্তু আমরা সবাই পরিচিত নাকি? এই রুলটা সম্পর্কে সবাই পরিচিত। কিভাবে পরিচিত বলো তো? কমপ্লেক্স থেকে সিম্পল তৈরি করছিলাম, মনে আছে? কমপ্লেক্স থেকে যখন সিম্পল করছে সোর জায়গায় কি দিয়েছিলাম? টু দিয়েছিলাম, আর দ্যাটের জায়গায় টু দিয়েছিলাম, মনে আছে? ঠিক সেই রুলটাই কিন্তু তোমরা আবার এখানে প্রয়োগ করবা। তাহলে এখন আমরা পূর্ণ করতে যাই, আমাদের শুধু একটা কি দিতে হবে? শুধু একটা ভার্ব দিতে হবে, V1, আর কিছুই লাগবে না। একটা V1 অবজেক্ট, V1 অবজেক্ট মানে টুর পরে আমরা ভার্ব ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? বাংলা যাই বলবো, যেটা বলবো সেটার সাথে শুধু সেই ভার্বটাকে নিয়ে আসবো। এখন বাংলা হয়েছে কি, সবাই খেয়াল করো, হি ইজ টু ওল্ড টু, সে এত বৃদ্ধ যে, তা বৃদ্ধ মানুষ কি পারে না? হাঁটতে পারে না। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম অক, ঠিক আছে? আর কিছু দেওয়ার দরকার নেই, যে আমাদের উত্তর হয়ে গেছে। যদি আমরা রুলটা ধরতে পারি তাহলে কিন্তু একেবারে সোজাভাবে আমরা উত্তরটা দিয়ে দিতে পারবো নাকি? তাহলে কি এখন এই জায়গার মধ্যে কিন্তু এই টু এর মধ্যে কিন্তু একটা সাবজেক্ট রয়েছে, আবার একটা ক্যান নট কুড নট রয়ে গেছে, কিন্তু আমরা এই টুর জন্য সাবজেক্ট দিতে পারি নাই, ক্যান নট কুড নট দিতে পারি নাই, কারণ টুর পরে V1 দিতে হবে, আমাদের V1 এর মধ্যেই আমাদের ওটুকে বলে দিতে হবে। তাহলে এখন বাংলাটা হলো কি, যে সে হয় এতই বৃদ্ধ যে হাঁটতে পারে না। এটা দেখতে অ্যাফার্মেটিভ কিন্তু বাংলা নেগেটিভ, অথবা আমরা এইভাবে উত্তরটা করবো। ওকে, তাহলে একেবারে ইজি। তাহলে এইবারে আমরা যদি আর একটা সেন্টেন্স দেখি, দেখো ছি, উত্তর হয়ে গেছে,
সব আছে ওর মধ্যে, এই টুর মধ্যে, এই টুর মধ্যে, ঠিক আছে। এইবারে তিনি ছিল, এই যে she was too fat to, নাকি এখন she was too fat to, তিনি ছিল এত মোটা যে, এখন কি লিখবা, তিনি ছিল এত মোটা যে নড়তে পারে না, কি পারে না, মুভ, MOVE, উত্তর হয়ে গেল, এইটুকু উত্তর, এই যে যেটুকু লিখছি এইটুকু উত্তর। ওকে, আরেকবার, না সে তো কমপ্লেক্স করেছিলাম, সেটা থেকে আমরা সিম্পল করেছিলাম না, কমপ্লেক্স থেকে সিম্পল, আমি তোমাদের বারবার বলেছি যে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করেছিলাম, তখন সেই রুলটা আমরা সো এবং কি দিয়েছিলাম, দ্যাট। আর আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এই রুলটাও আছে যে আমরা এইটুকু আসতে পারি, ঠিক আছে, যে টু আর টু দিয়ে এই রুলটাও হতে পারে। ওকে, অতএব আমরা কিন্তু এটাও দেখতে পারি, তা এই জন্য আমাদের মোটামুটি হ্যাঁ, এবারে যাও এর পরবর্তী যে রুলটা আছে, সেটা কি আছে দেখো, সেটা হলো আনলেস, যদি আনলেস দিয়ে সেন্টেন্স থাকে, কি থাকে, আনলেস, তাইলে আমরা সেটাকে কিভাবে সমাধান করব, নাকি আনলেস মানে হচ্ছে হলো যদি না, তাহলে এক্সাম্পলটা লেখো সবাই একসাথে, আনলেস ইউ রিড মোর, তাহলে আমরা যদি না তুমি অধিক পড়ো, তাইলে কি হবে, হ্যাঁ, তাহলে এই জন্য কিন্তু আমাদেরকে এই জায়গায় যেতে হবে। তাহলে আমরা এই জায়গায় যদি দেখি, তাহলে কিন্তু আমাদের আনলেস যে অংশ থাকবে, সবাই খেয়াল করো, যে আনলেস যে অংশ থাকবে ওই অংশে কিন্তু নট ব্যবহার করা যাবে না, আনলেসের অংশে কখনো নট দেওয়া যাবে না, মানে আনলেসটাই হচ্ছে নেগেটিভ একটা কনজাংশন, যার বাংলা হচ্ছে যদি না, বাংলা কি হচ্ছে যদি না, তাহলে আমরা এখানে যদি না কিন্তু দিয়ে দিয়েছি, অতএব আমাদের আর নটের কোনো প্রয়োজন নেই। কিন্তু এখন আমরা যে অংশ করব সেই অংশের মধ্যে অবশ্যই নেগেটিভ করতে হবে, মানে নট দিয়ে একটা উত্তর লিখতে হবে কিন্তু। তাহলে আমরা দেখো, হ্যাঁ, এবারে কি দিলাম, ইউ দিলাম, কথা খেয়াল করো সবাই, একটু এক্সাম্পলটা বোঝো, একটা বুঝলেই কিন্তু আমরা পরবর্তী এক্সাম্পলটা বুঝে যাব। এখানে দেখো, তাহলে সাবজেক্ট যে ছিল সেটাই নিলাম, এখন এইখানে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে দেব উইল নট অথবা ক্যান নট, আর যদি এইখানে দেখা যায় পাস্ট টেন্স হয়েছে তখন উড নট অথবা কুড নট, তাহলে আমরা এখানে কিন্তু কি নেব বলো তো সবাই, ক্যান নটও দিতে পারি, উইল নটও দিতে পারি, ক্যান নট দিলাম, তাহলে ক্যান নট, তাহলে অধিক না পড়লে কি হয়, পাস করা যায় না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, পাস দা এক্সাম। তাহলে এখন এইখানে যে সেন্টেন্সটা লিখলাম, সবাই খেয়াল করো, এই উত্তরটা না লিখে অন্য কিছু লিখেও কিন্তু আমরা উত্তর করতে পারি, সেটা বলো কি যে আমরা ক্যান নটটা দেবো না, তাইলে আমরা উত্তরটা কি লিখবো, তাই না, যদি না তুমি অধিক পড়ো, তাহলে আমরা কিন্তু এভাবে উত্তরটা লিখতে পারতাম যে ইউ উইল ফেইল দা এক্সাম, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যেত, ইউ উইল ফেল দা এক্সাম, তখন কিন্তু তোমার এই উত্তরটা হয়ে যেত, কারণ কি এটিও নেগেটিভ সেন্টেন্স, পাস করবা না, এই যে দিয়ে দিয়েছি, ফেল করা মানে কি পাস না করা, অতএব আমরা নট না দিয়েও কিন্তু উত্তরটা লিখতে পারতাম, তাতেও কিন্তু আমাদের এই সেন্টেন্সটা নেগেটিভই হতো। আরেকবার সবাই, আরেকবার শুদ্ধ করে দেখো যে আমরা, হ্যাঁ আরেকবার আমরা যে কথাটা বলছি দেখো, যে আনলেস দিয়ে যখনই আমরা উত্তরটা লিখবো, তাহলে এই অংশের মধ্যে দেখবো যে কখনো নট থাকবে না, ঠিক আছে, এই আনলেসটা কিন্তু মাঝেও বসতে পারে, যদি মাঝে বসে তাহলে এই পাশে নট দিয়ে করতে পারবো না, আগেরটুকু নট থাকবে, অতএব আমাদের যদি যে জায়গায় নট আনলেস আছে এই অংশটুকু নেগেটিভ, অতএব এর মধ্যে কখনো নট বসবে না। এইবারে পরবর্তী যেটুকু আসে সেটুকু আমাদের নেগেটিভ উত্তর করতে নটও দিতে পারি, নেগেটিভ ওয়ার্ডও দিতে পারি, এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, ফেল করা মানে কি, যদি বলি এক জায়গায় যে মিস করব, তাহলে মিস করা মানে কি, মানে ধরতে পারবো না, মিস করা হচ্ছে কি একটা জিনিস ধরা যাবে না, নট ক্যাচ, তাহলে কি হইলো, তো ওটা নেগেটিভ হয়ে গেল, দেখছো আমাদের নট দেওয়া লাগলো না, কিন্তু আমরা নেগেটিভ করে ফেলতে পারলাম। ওকে,
তাহলে আমাদের আর একটা রুল আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ হবে, মানে দুটোই আমাদের নেগেটিভ হবে। তাহলে এইবারে যাও আমরা টিল, আর একটা আছে হলো আনটিল। আমাদের সর্বশেষ রুল কি আছে? যতক্ষণ না, যতক্ষণ না। তাহলে আমরা এই রুলটাকে দেখো সবাই একটু, যে বিষয়টা বলছি যে আমরা এবার যে রুলটা লিখে দাও, টিল আনটিল, সবাই একটু দেখো। তাহলে বাংলা কি বলো সবাই একটু? যতক্ষণ, মানে টিল হলো যতক্ষণ, আর আনটিল হচ্ছে কি? যতক্ষণ না। তাহলে টিল আনটিল দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স তৈরি করি তাইলে আমরা এই বাংলাটা বলবো নাকি? তাহলে এখন এক্সাম্পল লেখো সবাই একটু। ওয়েট হেয়ার টিল, ওয়েট হেয়ার টিল। তাহলে এখন এইখানে কিন্তু আমরা দেখলাম যে বাংলা হয়েছে এখানে অপেক্ষা করো যতক্ষণ, দেখেছো? এখানে অপেক্ষা করো যতক্ষণ। তাহলে যদি তাই হয় তাহলে আমরা এই সেন্টেন্সটাকে যখন সমাধান করতে যাব তখন কিন্তু দেখো আমাদের উত্তরটা কেমন হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, একটা সাবজেক্ট হবে, ভিওন হবে, অবজেক্ট হবে, সাবজেক্ট হবে, ভিওন হবে, অবজেক্ট হবে। তাহলে সেই উত্তরটা কেমন? আমরা দিলাম আই, অপেক্ষা করো, আমি ফিরে আসি, আই কাম ব্যাক। উত্তরটা হবে আই কাম। এই জায়গার বাংলা কি? অপেক্ষা করো এখানে, যতক্ষণ আমি ফিরে আসি, আই কাম ব্যাক। এখানে একটা সাবজেক্ট দেবো, কথা কাল করো। হ্যাঁ না, এখানে আনটিল দিলাম, সমস্যা নাই। যতক্ষণ না, হ্যাঁ একই, দুটো দিলে তুমি যেটাই করবা সেটা একই। এখানে আনলেস দিলেও যে এটাই আসবে, ওই জায়গায় দিলেও সেই একই কথায় আসবে কিন্তু। ওকে, তাহলে এখন আমরা লিখলাম কি? ওয়েট হেয়ার টিল আই কাম ব্যাক। ওয়েট, হ্যাঁ একই, তাই না? তো এখন এই জায়গায় যদি আমরা অন্য টেন্সে অন্য সাবজেক্ট দিতাম তাহলে হি দিতাম, যে অপেক্ষা করো এখন যতক্ষণ না সে ফিরে আসে, তাহলে হি কামস ব্যাক। মানে সাবজেক্ট পাল্টাইলে তোমার কিন্তু কি পাল্টে যাবে? তোমার এইটা পাল্টে যাবে। ওকে, তাহলে আমাদের এই জায়গায় আমরা কমপ্লিটিং সেন্টেন্সটাকে মোটামুটি দেখো যে সবকটা রুল 12টা রুল ছিল, 12টা রুল করলাম। ওকে, হ্যাঁ ধন্যবাদ সবাই।